প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা 2026 সালে এসএসসি দিবা তাদের জন্য আমি একটি ক্লাস নিয়ে এসেছি। আমরা আজকে ক্লাস করব জেনারেল ম্যাথের একটি চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। চ্যাপ্টারটির কথা আমরা পরে বলি। তো এই চ্যাপ্টার থেকেই আমি তোমাদের বলতে চাই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের নাম্বার আসবে 25 থেকে 26 বা 27 নাম্বার আসতে পারে। আবার বলতেছি, তোমরা এই চ্যাপ্টার থেকে 26-27 নাম্বার কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা। বলো তো কোন চ্যাপ্টারটি? সেটি হলো পরিসংখ্যান চ্যাপ্টার। তবে জানো যে আমাদের এবার একটা সুযোগ দিয়েছে। গত বছরে যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু এই সুযোগটি পায়নি। পরিসংখ্যান চ্যাপ্টার থেকে আমাদের 2টি অঙ্ক থাকে, সবাই একটি অঙ্ক করে দিতে পারতো, এটি বাধ্যতামূলক। কিন্তু এই বছরে তোমরা যেটা করতে পারতেছো সেটা হলো এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে তোমরা 2টি অঙ্ক থাকবে, 2টি অঙ্কই দিতে পারবে। তাহলে 2টি অঙ্ক গত 20 নাম্বার, এবং এর পাশাপাশি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন টিক চিহ্ন থাকবে 3 থেকে 4টি। এবং তোমাদের কাছে এবার যে প্যাটার্ন, যে পরীক্ষার প্যাটার্ন, সেক্ষেত্রে কিছু ছোট প্রশ্নের একটা আয়োজন আছে। 15টি ছোট প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টি দিতে পারবা। তো এখান থেকে যদি একটা বা 2টা প্রশ্ন দেয় তাহলে বেশি তোমরা 2 বা 4 নাম্বার পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা অনায়াসে কত নাম্বার পাচ্ছি দেখো। এখান থেকে আমরা 2টি সৃজনশীল এবং এইটি সমান সমান 20 নাম্বার। কত নাম্বার? 20 নাম্বার। এবং একটি যদি ছোট প্রশ্ন হয় সেক্ষেত্রে হলো 2 নাম্বার, এবং 3টি যদি এমসিকিউ হয় 3 নাম্বার। তাহলে সর্বনিম্ন তুমি কত পাইতেছ? 25। কত পাইতেছ? সর্বনিম্ন তুমি এখান থেকে 25 নাম্বার পাবা। তো এই চ্যাপ্টারটি কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা বুঝতে পেরেছ। তো এই চ্যাপ্টারটি যদি তুমি 25-এ 25 নাম্বার পাও তাহলে তোমার কাছে A+ পাওয়াটা খুবই সহজ। তো আজকে আমরা এই পরিসংখ্যান চ্যাপ্টারে একদম 0 থেকে একদম 100 পর্যন্ত কিভাবে, মানে আমি তোমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখান থেকে তুমি কিভাবে 25-এ 25 পেতে পারো তার সকল বিষয় আজকে আমি আলোচনা করব, এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা এই একটি ক্লাসের মাধ্যমে পরিসংখ্যান চ্যাপ্টারটি শেষ করতে পারো। তাহলে আসো আমরা পরিসংখ্যান চ্যাপ্টারটি শুরু করি। দেখো, পরিসংখ্যান চ্যাপ্টারটি এতটা গুরুত্বপূর্ণ যে এখান থেকে আমরা 25 থেকে 26 নাম্বার ইনশাল্লাহ পাবো। আর আরেকটা ইনফরমেশন তোমাদের জানাতে চাই, যারা গত বছর 2025-এ যারা এসএসসি দিয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ অঙ্কতে ফেল করেছে। তো এই চ্যাপ্টারটা তুমি যদি কোনোভাবে কাভার করতে পারো তাহলে ফেল করার সম্ভাবনা তোমার থাকবে না, এটা তুমি একদম শিওর থাকো। এবং তোমাদের যে ভালো রেজাল্ট A+ বা A গ্রেড, এটা তুমি অনায়াসেই পাবে ইনশাল্লাহ। তো এখন আমরা যদি পরিসংখ্যান চ্যাপ্টারটার দিকে যাই তাহলে এই পরিসংখ্যান চ্যাপ্টারে আমরা 6টি টপিক আছে। কয়টা টপিক? 6টি টপিক আছে, এবং এই 6টি টপিককে আমি 2টি ভাগে ভাগ করছি। যেমন ধরো আমরা যদি প্রথম বলি, এইখানে দেখো গড় আছে এই চ্যাপ্টারের ভিতরে, তারপর আছে কি মধ্যক আছে। কি আছে? মধ্যক আছে। এরপরে তোমার প্রচুরক আছে, এই প্রচুরক আছে। এইটাকে আমি একটা পয়েন্টে দিলাম, এইটা দিলাম আমরা ফার্স্ট পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট আছে দেখো, এখান থেকে আমরা যদি আরেকটা পয়েন্টের কথা বলি, দেখো এখানে আছে তোমার আয়ত লেখক অঙ্কন। কি স্যার? আয়ত লেখ, আয়ত লেখ। তারপরে তোমার আছে অজীব রেখা, অজীব রেখা। আর একটা আছে গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ। তাহলে এইখানে দেখো এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। আর এটা 1 নাম্বার। তো আমরা এই যে 6টা এলিমেন্ট দেখো, গড়, মধ্যক, প্রচুরক, আর এখানে থেকে আয়ত লেখক অঙ্কন, অজীব রেখা অঙ্কন এবং গহন সংখ্যা বহুভুজ অঙ্কন, এটা হলো আমাদের চিত্রের মাধ্যমে প্রমাণ করতে হয় বা চিত্রের মাধ্যমে করতে হয়। আর এটা চিত্রের মাধ্যমে করতে হয় না, গড়, মধ্যক এবং প্রচুরক। তো এই যে 6টা টপিক যদি তুমি কোনোভাবে শিখতে পারো, এই 6টি টপিক পড়লে তুমি কিছু 20-এ 20 পাবা সৃজনশীল। এবং এখান থেকে যদি আমরা বেসিকগুলি বুঝতে পারি একদম ভালোভাবে, তাহলে কিছু তুমি যে আরো 5 থেকে 6 নাম্বার আসবে সেই 6 নাম্বারও তুমি কভার করতে পারবা। তাহলে এই একটা ক্লাসের মাধ্যমে তুমি 26 নাম্বার কনফার্ম করতে পারবা, 25 থেকে 26 নাম্বার কনফার্ম করতে পারবা। তো আমরা প্রথমে এই অংশটা শেষ করব, পরে আমরা এই অংশটি শেষ করব। ধৈর্য সহকারে দেখবা, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 25-এ 25 পাবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা প্রথমে গড় করব। কি করব? গড় করব। গড় কি জিনিসটা আমি তোমাকে বুঝাই। দেখো, আমরা প্রথমে যদি গড় করতে চাই, এই দেখো গড়, গড়ে 3টা অংশ আছে। গড়ে কি আছে? 3টা অংশ। একটা হলো সাধারণ গড়। কি গড়? সাধারণ গড়। হ্যাঁ, এই যে গড়, সাধারণ গড়, যেটা আমরা ক্লাস 5, 6, 7-এ করে এসেছি। এরপরে আমাদের একটা আছে গাণিতিক গড়। কি গড়? গাণিতিক। এই যে দেখো, এই শব্দ বেশি তোমরা শুনছো, গাণিতিক গড়। আরেকটা আছে আমাদের সংক্ষিপ্ত গড়। কি গড়? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত গড়। একটু ভালো করে বুঝো। তাহলে এখান থেকে আমাদের সাধারণ গড়, তারপরে গাণিতিক গড় এবং কি সংক্ষিপ্ত গড়।
যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। সাধারণ গড়টা কেমন? সাধারণ গড়টা হলো, আমি তোমাকে যদি বলি, যেমন ধরো আমরা 3 ভাই। কয় ভাই? 3 ভাই। তো 3 ভাই, ছোট ভাইকে আমার বাবা 50 টাকা দিয়েছে। আমার থেকে যে আরেকটু ধরো 3 ভাই, বড় ছোট মেজো বা এমন কিছু, তো প্রথম জনকে দিল 50 টাকা, ছোট জন এর থেকে বড় যে তাকে দিল 100 টাকা, তার থেকে যে বড় তাকে দিল 150 টাকা। তো এই ব্যাপারটা আমার আম্মার ভালো লাগে না, যে না ছোট দেখে তাকে 50 টাকা কেন দিব। তখন বললো না, তোমরা কি করবা, গড় করো, এই টাকাটাকে সমান ভাগ করে তারপর গড় করে তোমরা টাকাটা নাও। তো গড় কিভাবে করবো, এর ব্যাপারটা হলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এই তিনটাকে আমরা যোগ করব। 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা হয়েছে কত? 300 টাকা। তাহলে এই তিনজনের টাকা মিলে হয়েছে 300 টাকা। তা এখন এখানে আমরা কয় ভাই? 3 ভাই। 3 দিয়া ভাগ দিলে আমাদের কইছি প্রত্যেক জনের ভাগে 100 টাকা করে পড়ে। যে ছোট ভাই তাকে হয়েছে 50 টাকা দিছিল, তার থেকে কে একটু বড় সে 100 টাকা, আরেকটু টাকা যে বড় তাকে 150 টাকা। এই ব্যাপারটা আমার আম্মার ভালো লাগে না, তার জন্য তিনি কি করছে, এই টাকাটাকে যোগ করে 3 দিয়া ভাগ করছে। তখন কিছু আমাদের সমান ভাগে টাকাটা হিসাব করছে। এইটা আমাদের একটা সাধারণ গড়। এই গড় আমরা একদম সহজেই পারি। তো এইখানে এই গড়ের সূত্র কি, আমি সূত্রটা লিখি, এই গড় আমাদের করাবো না, জাস্ট আমি বলে রাখতেছি। দেখো, এটা হলো রাশিগুলোর যোগফল। রাশিগুলোর কি? যোগফল। আর আরেকটা কি? রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা সবগুলি আলোচনা করতেছি, কারণ আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা ছোট প্রশ্ন এগুলোতে আসতে পারে। তার জন্য এটা দিলাম যে আমাদের কিছু সংখ্যা থাকতে পারে 2, 4, 6। তখন এইগুলোকে আমরা কি করব, তিনটাকে আমরা যোগ করব। যেমন ধরো এই যে যোগ করলে এখানে কত হয়? 6 6 12। এখন এখানে কয়টা সংখ্যা? 3। তাহলে আমাদের গড়ে কত? 4। একদম সহজ। এখানে সংখ্যাগুলো যোগফল করছে, আর এখানে কয়টি সংখ্যা, এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের গড় বের হয়ে যেতেছে। এটা একদম ইজি, এটা কি একবারে সহজ। এইটা আমাদের ততটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের কি ততটা ইম্পর্টেন্ট না। এখন আমরা যদি গাণিতিক গড়ের কথা চিন্তা করি, কি গড়ের কথা? গাণিতিক গড়ের কথা। গাণিতিক গড়ের সূত্রটা কি আমি তোমাদের একটু বলি। গাণিতিক গড়ের সূত্রটা হলো এই যে তোমার দেখো, সামেশন fi xi, আর এইখানে তোমার n। n কি স্যার? n মানে সংখ্যা। n মানে কি? সংখ্যা। স্যার fi xi কি? এই সম্পর্কে আমরা কি আস্তে আস্তে সব বিস্তারিত বলবো। খালি সূত্রটা একটু দেখা রাখো, যে গাণিতিক গড়ের সূত্র হলো fi এবং কি xi বাই n। হ্যাঁ, এটা একটু মনে রাখো। আর সংক্ষিপ্ত গড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত গড় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরীক্ষা আসার সম্ভাবনা 99%। কত পার্সেন্ট? 99%। 1% দিলাম না, কারণ 1% গাণিতিক গড় হিসাব করতে পারে, 100% তো দেওয়া সম্ভব না। তার জন্য 99% দিলাম। এইটা সূত্র হলো a প্লাস এই এটাকে আমরা যদি একটু মুছি, এই সামেশন fi এবং কি ui, আর এখানে কি n, a গুণ s। এটা একটু বড়, তাই না? আর এইটাই কইছে আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইটার নাম কি? এইটার নাম হলো সংক্ষিপ্ত গড়। কি গড়? সংক্ষিপ্ত গড়। তাহলে প্রথম আমরা পেলাম কি? গাণিতিক গড়। এরপরে আমরা পেলাম কি? সংক্ষিপ্ত গড়। তো প্রথমে আমি কি আলোচনা করলাম? সূত্র আলোচনা করলাম। এখন আমরা আস্তে আস্তে গড়গুলি করানো শুরু করব। তো আমরা প্রথমেই করব কি? গাণিতিক গড় করব। কি করব? গাণিতিক গড় করব। এই গাণিতিক গড়ের জন্য আমাদের একটা সারণী তৈরি করা দরকার। কি তৈরি করা দরকার? সারণী দরকার। তো আমরা একটা সারণী নিই। এখন আমরা একটি সারণী আঁকি, মানে সারণী কি? আমরা একটি সারণী, যেটা দিয়ে আমরা অঙ্কগুলি করব, গড় করব। ঠিক আছে? এই যে দেখো আমরা কি করলাম, একটা সারণীর মতো আঁকি, মানে অঙ্কটা আমরা যেটা দিয়ে করব। এইখান ধরো আমরা শ্রেণী সংখ্যা, কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। আর এটা কি? গণ সংখ্যা। কি সংখ্যা? গণ সংখ্যা। এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এইখানে একটা 7টা, এটা আমরা বুঝি 6টা। আর একটা করি আমরা, এখানে কয়টা? টোটাল 7টা। কয়টা হলো? 7টা। তাহলে এখান থেকে আমরা শুরু করি 31 থেকে 40, 41 থেকে তোমার হলো 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে তোমার কত? 100। আর এখানে আমরা গণসংখ্যা লিখতে পারি 8, 12। হ্যাঁ, 12 এর পরে আমরা লিখতে পারি 17, 23, 10। তারপর আমরা লিখতে পারি 7 এবং এইখানে 3। এটা আমাদের ধরো, আমরা এইটা দিয়ে আমরা কি করবো? প্রথমে গাণিতিক গড় করব, তারপর সংক্ষিপ্ত গড় করব। একটু মনে রাখো, এটা হলো কুমিল্লা বোর্ড। কি বোর্ড? কুমিল্লা 2000। আচ্ছা, কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2019। কত? 2019। কুমিল্লা 2019-এর এই সারণীটি। হ্যাঁ, এখান থেকে তোমরা দেখে নিতে পারো।
তো এখন আমরা যদি গাণিতিক করতে চাই, কি করতে চাই? গাণিতিক গড়। তো গাণিতিক গড় করতে হলে মনে রাখবা তোমাদের এইখানে, এই সাইডে, কোন সাইডে? তোমাদের এই সাইডে 4টা গড় লাগবে। কয়টা গড় লাগবে? 4টা গড়। তো আমরা এইটাকে কি করলাম? 2টা ভাগ করলাম। এইটাকে 2টা ভাগ এবং এখানে কি করলাম? 2টা ভাগ করলাম। আর এখানে দেখো 2টা, 4টা, 6টা, 8টা, আর এক্সট্রা একটা গড় তোমার লাগবে মানে মোট লেখার জন্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা এখানে আমরা লিখবো কি? গণ সংখ্যা। কি লিখবো? গণ সংখ্যা, যেটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এফআই। আরেকটা আছে কি? মধ্যমান। কি মান? মধ্যমান, যেটাকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এক্সআই। আর এইখানে লিখবো এফআই এবং কি? এক্সআই। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা একটু দেখো, আমাদের এখানে শ্রেণী সংখ্যা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। আমরা কি করছি? জাস্ট 2টা গড় আমাদের অতিরিক্ত লেগেছে, সেটা হলো মধ্যমান। এই মধ্যমান পরে এই যে দেখো এফআই এবং কি এক্সআই, এই দুইটার আমরা গুণ করে দিছি। তাহলে গাণিতিক গড় করতে হলে তোমাকে কয়টা ঘর লাগবে? গাণিতিক গড় করতে তোমাকে 4টা ঘর লাগবে। কয়টা ঘর? 4টা ঘর। এখন দেখো এখানে আমাদের যে 8টা ঘর আছে, আমরা 9টা ঘর বানাবো। তাহলে এইখান থেকে আমরা কি করি? 2টা ভাগ করি। ভাগ করার পরে আমরা দেখো এইখানে দেখো এই আমাদের গড়। আশা করি গড়টা দেখছো। এখন দেখো আমরা এইখানে এগুলো বসাই। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এবং 81 থেকে 90 এবং 91 থেকে তোমার 100। এই আর গণসংখ্যা কত? 8, 12, 17, 23, তারপর কত? 10, 7 আর কত? 3। এই দুইটা বিষয় আমাদের দেওয়া আছে, তাই তো? এখন আমরা মধ্যমানটা কিভাবে বের করব? কি করব? মধ্যমানটা একটু ভালো করে বুঝো। মধ্যমানটা কিভাবে বের করে জানো? এই যে শ্রেণী সংখ্যা যে মানটা আছে, এই দুইটা মানকে তুমি যোগ করবা। প্রথম কি করবা? যোগ করবা। তাহলে এই দুইটা আমরা যোগ করি। 31 আর 41 কত হয়? 71। কত হয়? 71। আর এই দুইটা যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করবা। আবার বলতেছে মধ্যমান কিভাবে বের করে? এই শ্রেণী সংখ্যার দুইটি সংখ্যা যোগ করবা, এরপরে 2 দিয়ে ভাগ করবা। কি করবা? 2 দিয়ে ভাগ করবা। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 71কে 2 দিয়ে ভাগ করলে 35.5। 35 পয়েন্ট কত? 5। এই 35.5। আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে 41 আর 50, সরি, হ্যাঁ 41 আর 50 কত? 91। কত? 91। তো 91কে যদি আমি ভাগ করি 2 দিয়া, তাহলে 45.5। কত? 45.5। এই যে 45.5। এখন দেখো তো এই 35.5 থেকে 45.5 এর পার্থক্য কত? পার্থক্য বেশি 10। কিভাবে দেখো? 31 থেকে 40 এর পার্থক্য 10 এবং এখান থেকে তুমি দেখো 45.5 থেকে তুমি 35.5 কি করো? বিয়োগ করো, দেখবা তুমি 10 করে পার্থক্য। তাহলে এইখানে তুমি কি করবা? প্রত্যেকবার 10 করে তুমি বাড়িয়ে খালি লিখবা, যে পার্থক্যটা থাকে না এটা বাড়াই দিলেই হয়, বারবার হিসাব করতে হয় না। তাহলে এইখানে আমরা কি করতে পারি? 55.5, তারপরে 65.5, তারপরে কি 75.5। স্যার বুঝি নাই, আবার একটু বুঝাই দেন স্যার। ব্যাপারটা হলো তুমি আবার যোগ করো, দেখো 51 আর কত? 50, 60, তাহলে কত হয়? 111। 111কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 55.5 পিস হয়। কিন্তু আমি যে ব্যাপারটা বলতেছি, যে এটা যদি তুমি বারবার হিসাব করো সেক্ষেত্রে তোমার সময়ের একটা ব্যাপার আছে, সময়টা বেশি লাগবে। তো এর জন্য তুমি কি করবা? এইখানে দেখবা পার্থক্য কত করে। প্রথমটা বের করার পরে এই পার্থক্য অনুযায়ী তুমি কি করবা? ওইটা বাড়াইতে থাকবা আর বারবার তুমি লিখবা। তাহলে কিছু একবার সহজ। এটা কত হইব? 85.5। 85.5। আর এটা কত হইব? 95.5। হিসাব করে দেখবে এগুলো আসে। এখন আমাদের এইখানে কি আছে একটু দেখো তো। এইখানে দেওয়া আছে এফআই এক্সআই। এফআই এবং কি এক্সআই, এটা কি আকারে আছে? এটা বুঝলি গুণ আকারে আছে। কি আকারে আছে স্যার? আপনি কিভাবে বুঝলেন এটা গুণ আকার আছে? একটু ইন্টারেস্টিং ব্যাপার। দেখো এই যে তোমার এ প্লাস বি, এটা বেশি প্লাস আকার আছে, তাই না? এরপর দেখো এ মাইনাস বি, এটা বেশি বিয়োগ আকার আছে, বুঝাই যায়। কিন্তু এইটা কি আকারে আছে দেখো তো? এটা বেশি ভাগ আকারে আছে। যদি এইভাবে থাকে ভাগ আকারে, আর যদি এইভাবে থাকে, যদি কিছু না থাকে কোনো চিহ্ন, তখন বুঝবে এটা গুণ আকারে আছে। কি আকার আছে? তো এইটা কি আকার আছে? গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে তো আমাদের কি করতে হবে? এফআই এবং এক্সআই এর মানটা গুণ করতে হবে। তখন এই মানটা আর এই মানটা গুণ করবা, এই মানটা আর এই মানটা কি করবা? গুণ করবা। তো এই গুণ করতে হলে ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর তো আমার কাছে নাই। মোবাইলটা দে তো সাকিব, মোবাইলটা দে, মোবাইলটা দে, মোবাইল।
দেখো আমি তোমাদের মোবাইলের সাহায্যে আমি কি করতে পারি, গুণটা করতে পারি। তো আমি মোবাইলের সাহায্যে গুণটা করি। দেখো যদি গুণ করি মোবাইলের সাহায্যে, একটু সময় দাও। এই যে আচ্ছা, আমরা এখন এই 8 গুণ 35, 8 গুণ কত 35 করবো। দেখো এই যে তোমার 8 গুণ 35.5, 30.5। এখন দেখো এখানে 284 হয়, কত 284। তাহলে আমরা এখানে লিখি 284। এরপরে আমি সবগুলি তোমার করতে থাকি। 12 গুণ 45.5, 45 পয়েন্ট কত 5। তারপর হয়েছে কত 546, 546। তারপরে আমরা যদি আবার করি 17 গুণ তোমার 55.5, 55.5, তাহলে কত 943, 943। তারপরে আমরা দেখো 943.5, তোমরা একটু হিসাব করতে পারো, হিসাব করতে থাকো। তারপরে আমরা দেখতেছি তোমার 23 গুণ 65.5, 65 পয়েন্ট কত 5, তাহলে কত 1500 কত 6.5। এরপরে আমরা আবার করি, দেখো এখানে 10, 755 নেব। তারপর আমি দেখতেছি তোমার কত 75.5 গুণ 10, তো কত 755, 700 কত 55, এই 755। তারপরে আমরা যদি দেখো 7 গুণ, এই যে 7 গুণ 85.5, 85 পয়েন্ট কত 5, তাহলে কত 598.5। এরপরে দেখো আমাদের লাস্ট আরেকটা আছে 95.5 গুণ 3, এখানে 286.5, 286.5। এই যে আমাদের এটা হয়েছে। এখন হবার পর এই যে গড়ের সূত্রটা কি, গাণিতিকের আমরা কিছু প্রথমেই লিখছি, গাণিতিকের সূত্রটা লিখছি। এখন আমরা একটু গড় লিখি। এই যে গড়, এই গড়ের পরে আমরা এক্স বার দেওয়ার পরে এই যে তোমার সূত্র কি সামেশন এফ আই এবং কি এক্স আই বাই এন। এখন দেখো তুমি এই সামেশন এফ আই এক্স এর মানটা কি তুমি পাইছো? না, তুমি পাইছো এফ আই এক্স এর মান প্রত্যেকটা। তো সামেশন মানে যোগফল, আবার বলতেছি সামেশন মানে কি যোগফল। তাহলে কি করতে হবে, এই সংখ্যাগুলিকে তোমাকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই যে এইটা আছে, এইটা এখানে আছে, এরপর আমরা সবগুলি যোগ করি। যেমন 598, 500 কত 98.5, এই যে 0.5 যোগ, তারপরে কত আছে তোমার 755, 755 হ্যাঁ যোগ, তারপরে কত আছে 1500, 6.5, 6.5 হ্যাঁ যোগ, তারপরে কত 943 পয়েন্ট কত 43.5 যোগ, তারপরে কত আছে 546, 500 কত 546 পয়েন্ট কত 546, এরপরে যোগ, এই যে যোগ, তারপর কত 284, 200 কত 84। দেখো 4920, 4920। তাইলে এখানে কি হইব সামেশন এফ আই এবং কি এক্স আই সমান সমান কত, সমান সমান আমরা একটু লিখি কত 4920। এটা একটু বাইরে চলে গেছে, তোমরা একটু বড় বড় গড়াইকো, কারণ আমরা তো একটা এর ভিতরে রাখতে হবে। এরপরে আমার বেশি এই যে এটার মান পাইছি, এন এর মানটা তো লাগবো। এন কোনটা, এই যে গণসংখ্যা যে মানগুলি আছে এটা তোমার এন। তাহলে এখানে আমরা যোগ করি 8 আর 12 20, 20 আর 17 37, 37 আর 23 60, 60 আর 10 70, 70 আর 7 77, 77 আর 3 কত এই তোমার 80, কত 80। তাহলে আমরা দুইটার মান পেয়ে গেলাম। এখন আমরা এখানে দেখি এখানে কত লিখতে পারি আমরা 4920 আর এখানে কত 80। এখন দেখো এটা বেশি ভাগে আছে, তাহলে এই যে তোমার ভাগ কত 80, এই 80, তাহলে কত হয়েছে 61.5, 61 পয়েন্ট কত 5। তাহলে এইখানে আমরা দেখো 61 পয়েন্ট কত 5, এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের কি অ্যান্সার। তাইলে আশা করি তোমরা গাণিতিক গড় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি এটার একটু ব্যাখ্যা দিই আবার প্রথম থেকে। দেখো গাণিতিক গড়টা কিভাবে, তো আমাদের এইভাবে যদি সারণী থাকে আর যদি বলে গাণিতিক গড় করো, তাহলে তোমার গড় লাগবে কয়টি, চারটি। কয়টি, চারটি। তো দুইটি গড় থাকবে, শ্রেণী সংখ্যা এবং গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা একটা প্রতীক দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা কি, এই প্রতীক হলো এফ আই, কি স্যার এফ আই। এরপর আমাদের লাগবে মধ্যমান। মধ্যমান কি, যেটা হলো এই দুইটি যোগফল এবং 2 দিয়ে ভাগ, এই যে আমরা মধ্যমানটা পাইলাম। এরপরে দেখো এই এফ আই এক্স আই 4 নাম্বার ঘরটা, তো এই দুইটা কিতে আছে, গুণে আছে, তখন আমরা এই দুইটি গুণ করে এগুলো করলাম। এরপর আমাদের সূত্র কি আছে, সামেশন এফ আই এক্স আই। তো সামেশন মানে যোগফল, তাহলে এইগুলির মানকে তোমার কি করতে হবে, যোগ করতে হবে। আর এন মানে কি সংখ্যা, আমাদের টোটাল সংখ্যা কয়টা, তাহলে এই টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের 61.5, 61.5। কোনো সমস্যা আছে? আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা তো গাণিতিক গড় শিখলাম,
এখন আমরা শিখবো হলো সংক্ষিপ্ত গড়, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা গাণিতিক গড়টা আবার একটু দেখি। দেখো কিভাবে গাণিতিক গড়টা করি। আমরা শুধু এই ঘরটাকে মুছা দিলাম, এই ঘরটাকে মুছা দিলাম, এই ঘরটাকে মুছা দিলে হয়ে যাবো। দেখো এই গাণিতিক ঘরে ঘর লাগে 4টা, কিন্তু সংক্ষিপ্ত ঘরে ঘর লাগে 5টা। কয়টা? 5টা। তাহলে আমাদের অতিরিক্ত 2টা ঘর লাগবে। কি লাগবে? অতিরিক্ত 2টা ঘর। এই যে দেখো আমরা একটু ঘর 2টাকে সাজাই। এই দেখো আমাদের 2টা ঘর। এখন এই 2টা ঘরের ভিতর নতুন একটা ঘর আসবো, ইউআই। কি স্যার? ইউআই। এটা মানে কি দেখো, এটা হবে এক্স মাইনাস এ আর এইচ। হ্যাঁ, আর এইখানে কি হবে জানো? এইখানে হইব এই এফ আই ইউআই। আগে কি ছিল গাণিতিক গড়ে? এফ আই এক্স আই। আর এখন কি সংক্ষিপ্ত গড়ে? ইউআই মানে কি এক্স মাইনাস এ বাই এইচ। এটা কি কইছে? এইচ। হ্যাঁ, এখন দেখো এইটার একটা সূত্র কি? সূত্র কিছু তোমরা সকলেই জানো। এই যে তোমার গড়, এটা সূত্র হইল এ প্লাস সামেশন এফ আই ইউআই এন গুণ এইচ। এটা আমাদের সূত্র। এখন এইটা আমরা যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি স্যার? ইউআইটা কিভাবে করো? দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট সংক্ষিপ্ত গড় করতে গেলে যে ভুলটা করে সেই ভুলটা হলো এই মানটাকে আমরা ভুল করি। এখানে কি কি ইনফরমেশন আছে দেখো, এক্স আছে, মাইনাস এ আছে এবং এইচ আছে। তাহলে এর মানটা আমাদের সবার আগে বের করতে হবে। কি বের করতে হবে? এর মানটা। তো এর মানটা বের করতে হলে আমাদের এন এর মানটা জানতে হবে। কি মান জানতে হবে? এন এর মান। আচ্ছা দেখো তো এন সমান সমান কত? এন সমান সমান 80। ভালো করে বুঝো, এন সমান সমান কত? 80। আচ্ছা আচ্ছা 80-র অর্ধেক কত? 80-র অর্ধেক হচ্ছে 40। 80-র অর্ধেক কত? 40। তোমরা কি ক্রমজিত গণসংখ্যার ব্যাপারটা বুঝো? অবশ্যই তোমরা বুঝো। তোমরা বুঝছো একদম শেষ ফিনিশিংয়ে তোমাদের অবশ্যই গণসংখ্যা বহুভুজ মানে ক্রমজিত গণসংখ্যা এই সম্পর্কটা তোমাদের জানা দরকার আশা করি। তো ক্রমজিত গণসংখ্যা অনুযায়ী তুমি এখানে গুণবা 40 কই আছে? 40 কই আছে মানে এন এর অর্ধেক মানটা কই আছে? দেখো 8 আর 12 20, 20 আর 17 কত? 37, 37 আর 23 কত? 60। এই 60-এর ভিতরে কিছু 40 আছে, মানে এন এর অর্ধেক। কিন্তু 37-এর ভিতরে কিছু 40 নাই। তাহলে এইটার ভিতরে যদি তোমার কি থাকে 40 থাকে, তাহলে এর মানটা কি হবে? এই বরাবর। কিন্তু আমি কি এইখানে এ দিব না এইখানে এ দিব? এ কইছে এইখানে দিব। কেন স্যার? আপনি তো বললেন এইখানে। কিন্তু ভাই এটা কার সাথে সম্পর্ক? এক্স মাইনাস এ। তাহলে এইটা তো এক্স না, এটা এফ। তাহলে আমার তো এক্স এর থেকে এর মান বাদ দিতে হবে। তার জন্য তোমার এই ঘরটা হবে কার ঘরে? এক্স এর ঘরে। এইটাই কইছো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তোমরা মনে করো যে তোমরা অঙ্কটা একবারে পারো, তোমরা দিয়ে আসছো পরীক্ষায় একদম ভালো নাম্বার পাইবা, কিন্তু তোমরা তো এইখানে যে এটা ধরছো এটা তো ভুল হইছে। তার জন্য তোমাকে কি করতে হবে? এই বরাবর, মানে এই বরাবর তোমাকে এর মানটা কোথায় ধরতে হবে? এইখানে ধরতে হবে। এইখানে তুমি এ ধরছো, ভালো করে বুঝো। এর মানটা যে ধরছো এখন কি করতে হবে? এক্স মাইনাস এ। তাহলে এক্স এর মান কোনগুলা? এক্স এর মান কইছে এইগুলা। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমার কি করতে হবে? এক্স এর থেকে এর মানটা বাদ দিতে হবে। দেখো দেখো এই তোমার কত? 35.5। এটা হচ্ছে এক্স এর মান প্রথমটা। আর এর মান কত? 65। কত স্যার? 65.5। স্যার এক্স এর মানও পাইলাম, এর মানও পাইলাম, এস এর মানটা তো পাইলাম না স্যার। এস এর মান মনে রাখবা এইটার পার্থক্য। এটা কি? পার্থক্য। মানে এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্য কত? 10। কত? 10। আমরা গুনি 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। আর এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এটা পার্থক্য 10 করে। তাইলে এইস এর মান হলো 10। এইস এর মান কত? 10। এই যে 10। একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। হ্যাঁ দেখো 35 থেকে 65 গেলে কত হয়? 30 থাকে। এটা কি প্লাস 30 না মাইনাস? দেখো এটা মাইনাসের 65 আর এটা প্লাসের 35.5। এর মানে কি মাইনাসের মান বড়। তাহলে এইখানে কি হবে? মাইনাস তোমার কত? 30। আর এখানে তোমার 10 সমান সমান কত? -3। স্যার আমি কইছি এইখানে +3 দিয়ে দিই, মানে প্লাসে 30 দিয়ে দিই। ভাই এইখানেই তোমাদের ভুল হয়। তো এখানে তুমি কি করবা? একদম ক্যালকুলেটার বসাইবা। 35 মাইনাস 65.5 ক্যালকুলেটার দিবা, দেখবা অটো -30 এসে পড়তেছে। ওইটার সাথে তুমি কি করবা? 10 ভাগ করলে -3 এসে পড়তেছে। মাইনাস কি আসবো? 3। আর যদি -3 আসে পরে তুমি -2, -1, তারপরে 0, তারপর 1, 2, এই 3। স্যার কি করলেন? কিছুই তো বুঝলাম না। একটু ব্যাপারটা বুঝাই। দেখো এরপরে যদি আবার কি করতে হবে? এক্স এর মান। এক্স এর মান কত দেখো তো আবার। এক্স এর মান হলো 45.5। 45 পয়েন্ট কত? 5। দেখো এই যে 45.5 আর 65, তাহলে -20। মাইনাস কত? 20। আর -20 এর সাথে 10 ভাগ করলে কত হয়? -2। তারপরে 55, -1। তারপরে 65, 0। তারপর 75, 1। তারপরে 85, 2। তারপর 95, 3। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। যদি না বুঝো কমেন্টে বলবো, লাগলে আমি এই টপিকের উপরে আবার 1 মিনিটের একটা ভিডিও করবো। ইনশাল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।
তাহলে এখন দেখো আমরা এই মানটা পাইলাম, পাওয়ার পরে দেখো এখানে কি বলছে এফ আই ইউআই। এখন এফ আই আর ইউআইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে যদি থাকে এই 8 আর 3, 3 8 24, 3 8 কত? 24। আর সুন্দরভাবে 24 লেখো, কিন্তু এটা তো ভুল লিখছি, কারণ এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস। কি লিখতে হবে? -24। কি লিখতে হবে? -24। তোমরা কিছু জানো প্লাস মাইনাস যে মাইনাস। এরপর দেখো 12 দুগুণে 24, এইটাও কিছু -24। এরপরে দেখো 17 অক্ষে 17, -17, মাইনাস কত? 17। তারপর দেখো 23-এর সাথে 0, পৃথিবী যদি শূন্যের সাথে গুণ করে তো পৃথিবী শূন্য হয়ে যাবে। তুমি যদি আমের সাথে 0 গুণ করো, আম শূন্য হয়ে যাবে। তার জন্য পৃথিবীতে যাই গুণ করো শূন্যের সাথে 0। এরপর দেখো 10 অক্ষে 10, তারপরে 7 দুগুণে 14, তারপরে কত? 3 3 9। এখন কি করতে হবে? সামেশন এফ আই এবং কি ইউআই সমান সমান। এখন স্যার আমি এই যে যোগফলটার ক্ষেত্রে আমার ভুল হয়, ভাই ভুল হওয়ার কিচ্ছু নাই। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আবার ক্যালকুলেটারে যাব। ক্যালকুলেটারে যাওয়ার পর আমার ক্যালকুলেটার নেই, মোবাইল দিয়ে করি। হ্যাঁ, এই দেখো ক্যালকুলেটার নাই। এখন আমরা কি করবো? এই যে হুবাহু মানটা আমরা বসাবো। দেখো এখানে কত? এই -24, -24, -17, হ্যাঁ এইভাবে। তারপরে শূন্য, শূন্য দরকার নেই। হ্যাঁ, আমরা এরপরে দেখি প্লাস, এই যে প্লাস কত? 10, তারপরে প্লাস 14, প্লাস 9, -32। তুমি ক্যালকুলেটারে সেম এইভাবে বসাইবা, দেখবা -32 এসে পড়ছে। তুমি এইখানে কি করবা? -32 লিখবা। মাইনাস কত? 32। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন তোমার কাছে এন এর মান আছে, তোমার কাছে এই যে সামেশন এফ আই ইউ এর মান আছে, তাইলে এইখানে তোমার কি লাগে? এখানে কিছু তুমি সকল মান পেয়ে গেছো। সকল মান যদি পাও, এখন দেখো এইটা যদি আমি অ্যান্সার লিখি, এর মান কত? এর মান হলো 65। এইখানে গেছে 65.5, এর মান কত? 65 পয়েন্ট কত? 5। এখন দেখো এই যে তোমার প্লাস, এই সামেশনের মান কত? -32। এইচ এর মান কত? এইচ এর মান হলো 10, না সরি এটা এইচ না, এটা এন, এন এর মান হলো 80। আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10। তুমি এই সাইডে লিখবা, অবশ্যই কি লিখবা? সাইডে লিখবা। কেমনে? এর মান লিখবা। এর মান হলো 65.5। তারপরে তুমি লিখবা হইলো সামেশন এফ আই ইউআই, এটার মান লিখবা -32। তারপরে তুমি লিখবা এন এর মান সমান সমান 80। তারপর তুমি এইচ এর মান লিখবা। হ্যাঁ, এইচ এর মান লিখবা হলো 10। এটা তুমি সাইডে অবশ্যই লেখা রাখবা। এখন দেখো আমরা যদি মান বসাই, এটা হচ্ছে 65, এটা কি স্যার? 65.5। তুমি প্রথম কোন কাজটা করবা? এখানে সবার আগে এই ভাগের কাজ করতে হবে। আমাদের কাছে একটা নিয়ম আছে, প্রথমে ভাগের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ, তারপর কি বিয়োগের কাজ। তো প্রথম তুমি কি করবা? এইটাকে ভাগ করবা। আমরা আবার একটু ক্যালকুলেটার লাগবো। ক্যালকুলেটারে যদি যাই, দেখো আমরা ডিলিট করলাম -32, এই যে -32 ভাগ এই তোমার 80, ক্লিক করছো। এখানে দেখো -0.4 গুণ করবা 10-এর লগে, গুণ 10 হয়েছে কত? -4, মাইনাস কত? 4। এই যে দেখো -4। এখন এই যে -4 আমরা দেখো এখানে কি করতে পারি? 65.5 যোগ -4। এখন -4 প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। এই -4, তাহলে দেখো 65 থেকে 4 গেলে 61, আর এখানে 5 আছে। ভাই তুমি ক্যালকুলেটারে যাও, ক্যালকুলেটারে গেলে তুমি দেখো এখানে তুমি আজ সব ক্লিয়ার করো। এখানে দেখো 65.5 -4, 61.5। কত? 61.5। আমার কাছে গাণিতিক গড়ে 61.5 হয়েছে, আর এখানেও কি 61.5ই আসবে। তাহলে 61.5, তাহলে গাণিতিক গড়ও সঠিক হয়েছে আমাদের, এবং কি সংক্ষিপ্ত গড়ও আমাদের কি সঠিক হয়েছে। আর এটা কোন বোর্ড? এটা কুমিল্লা বোর্ড 2019। কুমিল্লা বোর্ড 2019, একটু চেক করে নিবা। কি করে নিবা? একটু চেক করে নিবা, একটু স্ক্রিনশট দাও। যে নিয়মটা আমাদের প্রথম মনে রাখবা, গাণিতিক ঘরে ঘর লাগে 4টা, যেখানে আমাদের কি লাগে না? ধাপ বিচ্যুতি লাগে না, মানে ইউআইটা লাগে না। কিন্তু সংক্ষিপ্ত গড় যখন হয় তখন কিন্তু আমাদের ধাপ বিচ্যুতি লাগে। আর এই ধাপ বিচ্যুতি এ মানটা কিভাবে বের করছি? এই এন মানের অর্ধেক, অর্ধেকটা কই আছে? 40, 40টা আছে এই বরাবর, দিছি কোথায়? এই এক্স এর জায়গায়, এই যে এর মান। আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে এক্স মাইনাসে এই মান থেকে এই মান বিয়োগ -30, -30 থেকে এইচ এর মান 10, 10 দিয়ে ভাগ করলে -3, তারপর -2, -1, 0, 1, 2, 3। পরে কি এইটা আর এইটা গুণ করলে 24, এটা গুণ করলে 24, পরে এগুলা যোগ করছি, আমরা সূত্রতে মান বসেছি, অঙ্ক খালাস। অঙ্ক কি খালাস। আশা করি গড় শেষ। আর এই গড় শেষ হওয়া মানে তুমি কইছে এখান থেকে 4 থেকে 5 নাম্বার পেয়ে গেছো না। 4 থেকে কত? 5, কনফার্ম 4 পাইছো, কনফার্ম 4। আর টিক চিহ্ন যদি আসে এখান থেকে 1 নাম্বার, তাইলে এইখান থেকে তুমি 5 নাম্বার, একটু সময়ের ভিতরে 5 নাম্বার তোমার ক্লিয়ার। আর লাগতেছে না, এইটাই একটু পারলে তোমার 5 নাম্বার কভার। এখন আমরা যেটা শিখবো সেটা হলো মধ্যক। কি স্যার?
মধ্যক নিয়ে আলোচনা করব। মধ্যক ব্যাপারটা কি দেখো, মধ্যকে আবার তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। আজকে আমরা যেটা করতে পারি 7, তারপর 8, 2, 4, 5, 6 এইভাবে কিছু সংখ্যা আঁকলাম। আরেকটা আঁকলাম তোমার 9। এই যে আমরা কিছু সংখ্যা আঁকলাম। এখানে কয়টা সংখ্যা? 2টা, 4টা, 6টা, 7টা বেজোড় সংখ্যা। কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তো মধ্যক করতে হলে এইভাবে যদি সংখ্যা থাকে তাহলে প্রথমে আমাদের বিন্যস্ত করতে হবে। কি করতে হবে? বিন্যস্ত করি। এই বিন্যস্ত করতে হলে ছোট থেকে বড় বা ক্রমজনীয় ঊর্ধ্বকর্মে, কি স্যার? ঊর্ধ্বকর্মে সাজাই। তাহলে এখানে সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট হলো 2, তারপরে হলো 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। তাহলে এখানে কয়টা সংখ্যা হলো? 7টা সংখ্যা। এই 7টা সংখ্যার জন্য বেজোড়। বেজোড়। তাহলে এখন মধ্যকের সূত্র কি স্যার? মধ্যকের সূত্র হলো n প্লাস 1/2 তম পদ। তম পদ মনে রাখো। এটা কি? আমাদের যদি এইভাবে নর্মাল সংখ্যা থাকে আর যদি মধ্যক করতে বলে, যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে সূত্র এটা। সূত্র কি? এইটা। তাহলে এটা সূত্র আমরা যদি করি, n মানে কি? সংখ্যা। সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো এখানে সংখ্যা কয়টা? 7টা। তাহলে এই তোমার 7 যোগ কত? 1, এই 2 তম পদ। আচ্ছা, এখন দেখো 7 আর 1 8। 8-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত? 4। 8-এর যদি 2 দিয়ে ভাগ করি 4 হয়। তাহলে এখানে কত? 4তম পদ। কত? 4তম পদ। এখন 4তম পদ কোথায় দেখো তো? 1 2 3 4, এই যে 6। তাহলে আমাদের মধ্যক কত? 6। মধ্যক কত? 6। একদম সহজ। তাহলে বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যদি মধ্যক করি এইভাবে করব। এটা কইছে আমাদের বহু নির্বাচনের জন্য করাইতাছে, ঠিক আছে? এগুলো কইছে আমাদের বড় প্রশ্ন আসবে না। এরপরে আমরা যদি দেখো আরেকটা সংখ্যা নিই। দেখো আরেকটা সংখ্যা নিলে, এই তোমার নিলাম 10। কত নিলাম? 10। একটু তাকাও। এই যে আমরা যখন মধ্যক বের করছি, এই যে 3টা, এইটা 3টা, মাঝখানে বেজোড় সংখ্যা। কিন্তু ব্যাপার হলো আমরা যদি এইখানে 10 নিই, কি নিই? 10 নিই। দেখো তো এইখানে, দেখো এইখানে 3টা, এইখানে 3টা, মাঝখানে বেশি 2টা থাকে। মাঝখানে কি থাকে? 2টা। এখানে বেশি মধ্যক বের করার ঝামেলা। এখন এই জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র আলাদা। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র কি? আলাদা। আমরা একটু দেখি মধ্যক। দেখো এইটার ক্ষেত্রে আমরা যেটা সূত্র, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ। আশা করি ব্যাপারটা বুঝছো। এই যে 2। এখন তুমি একটু তাকাও তো, n মানে কি? n মানে সংখ্যা। n মানে কি? সংখ্যা। তাহলে এই যে n, এই যে তোমার 8/2 তম পদ যোগ এই 8/2 তম প্লাস 1 তম পদ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর এইখানে তোমার 2। এখন একটু তাকাও, 8-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4তম পদ। কততম পদ? 4। এই যে 4তম পদ যোগ এই 8-এর 2 দিয়ে ভাগ করলে 4, আর সাথে 1 আছে 5, তাহলে এটা 5তম পদ। 5তম পদ। আর যদি মনে রাখবা, এইখানে যা হইব এর থেকে 1 বেশি হইব। এখানে যদি 20 হইতো তাহলে এটা 21তম পদ। এটা যদি 15 হইতো এটা তোমার 16তম পদ। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন 4তম পদ কোনটা? 1 2 3 4, এই 6। আর 5তম পদ কত? 7। তাহলে এখন আমরা কি করব? এই 6, এই যে তোমার কত? এই 6 যোগ কত? 7 2। এখানে কি? আচ্ছা, এটা মুছলাম, আমি এইখানে করি। দেখো এখানে কত? 7। 4তম পদ, 4তম পদ হলো এই 4তম পদ 6, আর 5তম পদ হলো কত? 7। তাহলে আমরা এখানে দেখি 6 প্লাস কত? 7, আর এখানে 2, তাহলে সমান সমান কত? দেখো 13। এখানে কত? 13, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6.5। এটাই আমাদের গড়। এটা আমাদের কি? গড়। তাহলে আমরা দেখো এই যে স্বাভাবিক সংখ্যা যদি এইভাবে যদি সংখ্যা থাকে তাহলে মধ্যক হইতে পারে কত? এটা গড় না, মধ্যক। তাহলে মধ্যক কত হতে পারে? বেজোড়ের ক্ষেত্রে সূত্র আলাদা, জোড়ের ক্ষেত্রে সূত্র আলাদা। যদি না বুঝে আবার একটু টাইনা দেখো, হ্যাঁ, সূত্রগুলো একটু ফলো রাখো। এটাই আমাদের কি? মধ্যক। এই মধ্যক আমাদের ক নাম্বার আসতে পারে? কয় নাম্বার আসতে পারে? ক নাম্বার। এবং যে আমাদের ছোট প্রশ্নগুলো আছে না, এই ছোট প্রশ্নতে এইটা দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ছোট প্রশ্নের জন্য এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হলো সংক্ষিপ্ত মধ্যক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 100% আসবে। কি আসবে? 100%। আগেরটা কইছি আমি 99% দিয়েছিলাম সংক্ষিপ্ত গড়, আর এটা কইছি 100% দিতেছি। কি দিতেছি? 100%। তাহলে এইখানে দেখো আমাদের মনে আছে না স্যার, এটা কি? শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। মুইসা গেছে, হ্যাঁ, শ্রেণী সংখ্যা। এই ঘর
এই ঘর, হ্যাঁ। আর এটা কি স্যার? গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা। আর মধ্য করতে আর একটা ঘর লাগে। কয়টা ঘর লাগে? মোট 3টা ঘর লাগে। 2টা দেওয়াই আছে, আর অতিরিক্ত একটা ঘর লাগে। কয়টা ঘর লাগে? একটা ঘর। ব্যাপারটা বুঝো। আবার কইতাছি, মধ্য করতে একদম সহজ। ঘর লাগে কয়টা? জাস্ট একটা। নাম কি? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখি, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, আমার হাতের লেখা ভালো না, একটু বুঝে নিও। এই যে গণসংখ্যা, তাহলে দেখো এইখানে ক্রমযোজিত গণসংখ্যার জিনিসটা কি, এটা আসলে তোমরা জানো আমি মনে করি। এই যে 8 আছে না, এই 8 দিবা। 8 আর 12 কত? 20 দিবা। 20 আর 17 কত? 37। 37 আর 23 কত? 60। 60 আর 10 কত? 70। 70 আর 10 কত? 7 কত? 77। 77 3 কত? 80। এই নিচের ঘরটা দরকার নেই। নিচের ঘরটা কি নাই? দরকার নাই। তাহলে আমরা কইছি ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেছি। স্যার এখন আমাদের কাজটা কি? আমরা সূত্র বসাবো। কি বসাবো? সূত্র। এই আমাদের মধ্য, মধ্যকের সূত্র। মধ্যকের সূত্র হইল L প্লাস n/2 মাইনাস FC FM গুণ S। স্যার আমাদের বইয়ে তো এরকম সূত্র নাই স্যার, আমাদের সূত্র তো অন্যরকম। সত্যি কথা, এটা 100% সত্যি কথা। কিন্তু মনে রাখবা, বইয়ের সূত্র আর এই সূত্র সেম। ওই সূত্রটা একটু ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়া দেওয়া, এটা আমরা ক্যালকুলেশন করার জন্য এটা আমরা সাজিয়ে নিচ্ছি। এইটা লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? 100% সঠিক সূত্র, মনে রাখো। এইটাই ওইটাকেই আমরা কি করছি? সহজ করে লিখছি। কি করে লিখছি? সহজ করে। সেম উত্তর আসবো, তোমরা এইটাকেই ফলো করতে পারো। এখন দেখো, এই যে তোমার এখানে কি কি আছে? L আছে, n/2 FC, তোমার H, আর এটা কি? FM। তাহলে স্যার এই মানগুলি কোথায়? এই মানগুলি কোথায়? এই মানগুলি আমরা এখন বের করব। প্রথমে আমরা বের করব n/2। কি বের করব? n/2। আচ্ছা, n/2, n/2, n কত? 80, আর 2 সমান সমান কত? 40। এখন এই 40টা কই আছে সেটা একটু দেখো। 8, 20, 37, 37 ভিতরে 40 আছে, 60-এর ভিতরে 40 আছে। এই বরাবর এই যে এইখানে, এইটা হলো FM। এটা কি স্যার? FM। একটু ব্র্যাকেট দাগ দাও। এই অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে? এটা হলো FC। এটা কি স্যার? FC। এই বরাবর এই যে লোয়ার মান L, লোয়েস্ট, আর হাইস্ট এই লোয়েস্ট, এই L, ঠিক আছে? এই L মান 61। তাইলে H কোনটা? H কেছি তোমরা সকলেই জানো, এটা পার্থক্য 10। পার্থক্য কত? 10। তাহলে আমরা এখান থেকে মান বসাই। L এর মান হইল 61। তাইলে FM এর মান কত? FM এর মান হইল তোমার 23। কত? 23। FC এর মান কত? FC এর মান হইল 37। কত? 37। আমরা দেখো যা যা লাগবে আমরা এখানে সুন্দরভাবে লেখা ফেলাইছি। এখন আমরা জাস্ট কি করবো? ক্যালকুলেশন করবো। L এর মান 61 প্লাস n/2 এর মান 40 মাইনাস কত? 37। মাইনাস কত? 37। FM কত? FM হইল 23 গুণ কত? তোমার হইল 10। একদম সহজ না বিষয়টা? এখন তুমি কি করতে পারো? এই যে 61 যোগ, এখানে 40 থেকে 37 গেলে 3, এই তোমার 23 গুণ কত? 10। এখন তুমি একসাথে করবা। কি করবা? একসাথে। দেখো এখন এই 3/23, এই যে 3/23 দিছ। কি দিছ? একটু ডিলিট করি। এই যে 23, 0.13, এটার সাথে তুমি গুণ করবা 10। গুণ করবা কত? 10। দেখো 1.3044, অনেকগুলি সংখ্যা আছে, দেখছ? এই মানটা, এই যে এই মানটা আছে না স্যার, এই মানটা কি করবা তুমি? আমাদের কি আছে? এটার সাথে আমরা এটা গুণ করছি। গুণ করার পরে এইটার সাথে তুমি যোগ করে দিবা। একসাথে যোগ করে দাও। আর যদি যোগ না করা হয়, একসাথে যোগ করে দাও। এই যে যোগ, যোগ দেওয়ার পরে 61 দিবা। কি দিবা? 61। তাহলে 62.30। 62 পয়েন্ট কত? 30। এই যে 62 পয়েন্ট কত? 30। এই 30-এর পরে দেখো অনেকগুলি সংখ্যা আছে। দেখো তুমি এখানে কি দিবা? এইখানে তুমি লিখবা প্রায়। কি দিবা? প্রায়। এর মানে কি? এরপরে কিছু ইজিবিজি আছে। এরপরে কি আছে? কিছু ইজিবিজি আছে। তাইলে এইটাই আমাদের মধ্যক। এইটাই আমাদের কি? মধ্যক। তাইলে সংক্ষিপ্ত মধ্যক করতে হলে কি করতে হয়? একটু দেখো, আমাদের একটা এক্সট্রা ঘর রাখতে হয়, যেটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। এই মানগুলি 8, 8, 8 আর 12 20, 20 আর 12 তোমার 37, 37 আর 23 60, 60 আর 10 70, 70 আর 7 77, এই 83। এইটাই, আর কিছু না। এরপরে আমাদের সূত্র অনুযায়ী কাজগুলি করবা, বাস হয়ে যাব। একদম ইজি ভাই, একবার কি ইজি। তোমাদের যে বাসায় টিচার আছে, তোমরা এই ক্লাসটা করার পরে আশা করি তোমাদের আর টিচার লাগবে না, মানে তোমরা এমনি পারবা। যদি তারপরে যদি সমস্যা হয় টিচারকে জানাবা, ইনশাল্লাহ তোমাদের এইভাবেই ক্যালকুলেশনটা দেখাবে। এবং এই ক্লাসটা করার পর আশা করি তোমাদের আর সমস্যা থাকার
প্রশ্নই ওঠে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো n/2, এই যে fm-টা বের করা। কি বের করা? fm, fc এবং l। এই মানটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে কি আটকায়? এটা বেশি তোমার এখান থেকে কত নাম্বার পাইলা জানো? এইখান থেকে তুমি নাম্বার পাইছো, আমার মার্কার কোথায়? পকেটে। হ্যাঁ, এইখান থেকে তুমি একদম শিওর 6 নাম্বার পাইবা। কয় নাম্বার? 6। কিভাবে স্যার? এটা তো 4 নাম্বার। এইটা তো 4 নাম্বার। এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবো, ছোট প্রশ্ন আসবো, তো এখান থেকে 6-7 তুমি পাইবা। তাহলে এইখান থেকে তুমি 6 আর এখান থেকে 5, 11 নাম্বার তোমার কনফার্ম। 11 নাম্বার কি অটো কনফার্ম হয়ে গেছে। 11 নাম্বার কি অটো কনফার্ম হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো প্রচুরক। কি করব? প্রচুরক। এই যে আমরা প্রচুরক, এইটাকে আমরা মুছলাম। এটাকে আমরা কি করলাম? মুছলাম। দেখো, প্রচুরকের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ঘর লাগবে না। প্রচুরকের ক্ষেত্রে কি অতিরিক্ত কোনো ঘর লাগবে না। তো সূত্র একটা লাগবে। কি লাগবে? সূত্র। এবং বিষয়টা কি জানো? প্রচুরকের জন্য আমি এইটা দিয়ে শেখাবো না তোমাদের। একটু আচ্ছা, এইখান থেকে একটা প্রচুরক শিখাই আমি, ঠিক আছে? এইটা দিয়ে আগে একটা করে তারপর আরেকটা করাম প্রচুরক। তাহলে এইখান থেকে তুমি দেখো প্রচুরকের সূত্র কি? প্রচুরকের সূত্র, প্রচুরক, এই প্রচুরকের সূত্র তোমার l প্লাস f1, এখানে কি f1 প্লাস f2 গুণ h। ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের বেশি অতিরিক্ত গড় লাগবে না, এখানে যে গড় আছে সেটাই। এখন বিষয়টা হলো আমরা কিভাবে f1 f2 এগুলো বের করব। মনে রাখবা প্রচুরকের ক্ষেত্রে সবচেয়ে বড় গণসংখ্যা, সবচেয়ে কি বড় গণসংখ্যা, এখানে দেখো তো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা? এই যে তোমার 23। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 23। এই 23 থেকে দেখো আগে প্রথম আমরা f1 এর কাজটা করব। মনে রাখবা এই 23-এর থেকে তোমাকে কি করতে হবে? 17 বিয়োগ করতে হবে। 23-এর থেকে কি 17 বিয়োগ করতে হবে। এই যে তোমার 23 বিয়োগ 17, তাহলে কত হয় দেখো তো? 7 আছে 13-তে কত লাগে? 7 আছে 13-তে 7, 8, 9, 10, 11, 12, 13, 6। এই আপনার 6 হাতে আছে 1, 2 2 মিলে গেলে 0। তাইলে আপনার f1 হলো 6। তারপর কি f2? f2 হলো কি জানেন? এই যে 23 থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে। নিচের সংখ্যাটা যদি বিয়োগ করি, এই আপনার 23 মাইনাস কত 10 সমান সমান 13। তাহলে f1 এবং f2 কিভাবে বের করলাম ভালো করে বুঝো। প্রচুরকের ক্ষেত্রে যেটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো গণসংখ্যা, বড় গণসংখ্যাটা। এই যে আপনার বড় গণসংখ্যা, এই গণসংখ্যা থেকে উপরের মানটা বিয়োগ করলেই আপনার f1 বেরোইব। f2 হলো এটা থেকে আপনি যদি নিচের সংখ্যাটা বিয়োগ করেন তাহলে f2 বেরোবে সোজা। এখন এই যে গণসংখ্যার একদম লোয়ার মান, এটাই আপনার 61, এটা l এর মান। কির মান? l এর মান। এই l এর মান 61। তাহলে s এর মান কোনটা? s এর মান কিছু আপনারা সবাই জানেন 10। তাহলে তার কিছু লাগতেছে না, আপনার সব বের হয়ে গেছে। এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। এই যে 61 প্লাস fn কত? fm হইলো f1 হইলো 6, আর এইখানে কত আপনার 6 যোগ 13 গুণ 10। এখন একটু তাকান, এইটা আপনি করবেন। দেখেন এইটা আপনি ক্যালকুলেটরে করেন। এটা ক্যালকুলেটরে করলে আপনি দেখেন এই যে 6 আর 13 আপনারা বেশি জানেন, এটা মুখে মুখে করা যায় 19। কত? 19। তাহলে আপনি প্রথম কি করবেন? এই 6 ভাগ 19 ভাগ কত? 19 করলে যা বেরোবে 10-এর সাথে গুণ করবেন। এই যে 10, দেখেন 3.15, 3 পয়েন্ট কত? 15। তাহলে এই যে 61 প্লাস 3157, তারপর 89, এরপরে আপনি এটার সাথে 61 যোগ করে দিবেন। যোগ 61, এই যে আপনার 61 দিলে হইব কত? 64.157। এখানে আপনি কি দিবেন? প্রায় দিবেন। কি দিবেন? প্রায়, অবশ্যই প্রায় দিবেন। যখন ইজি বিজি থাকবো তখনই আপনি কি দিবেন? প্রায় দিয়ে দিবেন। তাহলে আমাদের এখানে কি প্রচুরক শেষ। এটাই আমাদের কি প্রচুরক শেষ। তাহলে আমাদের প্রথম স্টেপের গড়, মধ্যক এবং প্রচুরক। কিন্তু প্রচুরকের আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা আপনি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হলো দেখেন এইখানে আমাদের f1 f2 তো পেলাম। এখন ধরেন এইখানে আবার একটা 23 আছে, আবার একটা কি আছে? 23 আছে। তাহলে দেখেন একই সংখ্যা দুইবার। একই সংখ্যা কয়বার? দুইবার। যদি দুইবার থাকে একই সংখ্যা, বড় দুইটা সংখ্যা থাকে, তখন কিছু আপনাকে দুইবার করতে হবে। কি করতে হবে? দুইবার। আপনি কইছি এইটা দিয়া পাইছেন কত? 64.15, তারপর ডট ডট ডট, তখন আবার এইটা দিয়ে করতে হবে। এইটা দিয়া যদি করতে চান, দেখেন আপনাকে বোঝানোর চেষ্টা করি, এইটা দিয়া যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে দেখেন 23, এই 23 থেকে আপনার বেশি এইটা বিয়োগ করতে হবে। 23 থেকে যদি আপনি এটা বিয়োগ করেন তাহলে হবে কত? 13। আবার f2 বের করতে হলে এইটা থেকে আপনার এইটা বিয়োগ করতে হবে। এই 23 থেকে বিয়োগ হলো 3, আপনার সমান সমান 20। আর l এর মান 61, আর l এর মান 61 না, l এর মান কইছে এখন কত?
81 কত 81 আর এইচ এর মান আপনার 10। আশা করি ব্যাপারটা বুঝছেন স্যার, কিচ্ছু বুঝি নাই, ব্যাপারটা বুঝেন। এটা আপনার যদি সাজান তাহলে আপনার কাছে এখানে আরেকটা 23 আছে, তাহলে এই দুইটার ভিতরে লোয়ার মান কোনটা, ছোট মান কত 81, এই 81 বেশি আপনার এল এর মান। আর F1 যদি বের করতে চান তাহলে এইটা থেকে আপনার এইটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ 13, এইটা থেকে আপনার 2 বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তখন 20, আর এল এর মান 81 আর পার্থক্য বেশি 10। আশা করি ব্যাপারটা বুঝছেন। তখন আপনি সূত্র বসাইবেন অঙ্ক। এর মানে কি, যদি একই সংখ্যা মানে সর্বোচ্চ দুইটি মানে সবচেয়ে বড় সংখ্যা যদি দুইটা থাকে তখন বেশি আপনার 2 বার প্রচুরক করতে হবে। কয়বার প্রচুরক করতে হবে? 2 বার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আশা করি কনসেপ্টটা, যদি আপনার এই ব্যাপারটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন, তাহলে আমি এই টপিকের উপরে আপনাকে আবার ভিডিও দেবো ইনশাল্লাহ। আমাদের কইছি যে এইখান থেকে আপনারা 10 থেকে 12 নাম্বার পাইবেন, যতটুকু আপনারা শিখলাম একদম কনফার্ম, ঠিক আছে। এখন বিষয় হলো আপনাদের গ্রাফ আছে, আরেকটা অংশ আছে। এটার ভিতরে কে কে আছে? এইটার ভিতরে আছে আয়ত লেখক, এরপরে আছে অজীব রেখা, তারপর আছে কি গণসংখ্যা বহুভুজ, বহুভুজ। আচ্ছা, আমি ওইটা কেন মুছলাম? ওইটা দিয়ে এটা করতে পারতাম। তাহলে এই তিনটা শেষ, এখন আবার এই তিনটা, আমরা এই তিনটা শুরু করি, আমরা এক ক্লাসই শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো, আমরা যদি আবার সেই ঘরটা আঁকি, দেখো আমরা যদি সেই ঘরটা আবার আঁকি, এই দেখো। আচ্ছা, এটা হলো শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী দিলাম খালি। এটা তো গণসংখ্যা, তোমরা তো বুঝছো নাকি? আচ্ছা, এখন দেখো 1টা 2টা 3টা 4টা 6টা আর এইখানে হলো 7টা। তাহলে কত থেকে কত? 31 থেকে 40, এই তো নাকি। এখানে 8, 12, 17, 23, 10, 7, 3। আশা করি এটাই ছিল, তাই না? কুমিল্লা বোর্ড 2019। হ্যাঁ, দেখবা। এখন আমরা যদি প্রথমে আয়তলেখক অঙ্কন করতে বলে, আমাদের ধরো ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন আয়ত লেখো। তারপর খ নম্বর প্রশ্ন অজীব রেখা। গ নম্বর প্রশ্ন গণসংখ্যা বহুভুজ। এখন অনেকেই প্রশ্ন করবো, স্যার আমাদের কি ক খ ঘ এই 3টা চিত্র দিব? না ভাই, আপনাদের প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটা করে চিত্র দেব, ঠিক আছে। তো আমরা এই চিত্র আয়তলেখক যদি অঙ্কন করতে চাই, কি করতে চাই? আয়তলেখক অঙ্কন করতে চাই। তো আয়তলেখক অঙ্কন করতে আমাদের কয়টি ঘর লাগে জানো? আয়তক্ষেত্র অঙ্কন করতে আমাদের 3টি ঘর লাগে। কয়টি ঘর লাগে? 3টি। এই একটা আর এই একটা। তাইলে 2টা ঘর বেশি আমাদের অটো থাকে, যেমন শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা আর এখানে কি গণ সংখ্যা, এই 2টা মান তো দেওয়াই আছে। তাহলে এইখানে আমাদের বেশি আরো ঘর আছে। স্যার এত ছোট ছোট কিছুই দেখি না, একটু জুম করে দেখো, দেখবা এখানে কত আমাদের 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। তোমাদের তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 91, 91 থেকে 100। এরপরে আমাদের এখানে আছে কত? 8, 12, তারপরে কত? 17 না? 17, তারপরে 23, তারপরে কত? 10, 7, এই তোমার 3। ও সরি, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কি করতেছি, থামাইবা না তোমরা? এইটা এইখানে 8, 12, 17, 23, তোমার কত? 10, 7, 3, এই তো। আচ্ছা, আর এইখানে লিখতে হইব এই একটা ঘর অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা। এই অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা কি করতে হয় জানো? অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা হলো এই সংখ্যা থেকে 0.5 বিয়োগ করবা। এই সংখ্যা থেকে 0.5 বিয়োগ
ওই পয়েন্টটা আবার এইটার সাথে যোগ, 0.5 এটার সাথে বিয়োগ, এবং কি 0.5 যে 0.5টা বিয়োগ করছে এটার সাথে আবার যোগ করে দিবে। এইটা হলো গণসংখ্যা মানে অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা নিয়ম। তাহলে এটার সাথে 0.5 বিয়োগ করলে তাহলে হবে কি 30.5, আর এখানে কত হইব 40.5, কত 40.5। এখন দেখো 41 পয়েন্ট থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 40.5, আর এখানে কত হবে 50.5, একদম সোজা, সবগুলো হবে এক। এই আমাদের কি অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা। স্যার এখন এটা কেন করলাম দেখো, এই 40, 41, 50, 51, 60, 61 সব ভিন্ন ভিন্ন। আর এখন দেখো 40, 40, 50, 50, তাহলে কি সংখ্যা কমে গেল না? এই অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা করার কারণে হলো আমাদের চিত্রটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে আঁকার জন্য বা সহজ করার জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যাটা দরকার। এই অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা করার পরে আমাদের কিছু গ্রাফ করতে হবে। কি করতে হবে? গ্রাফ। এখন স্যার গ্রাফ আপনি কিভাবে করাবেন? বোর্ডের ভিতরে আমরা গ্রাফটা এখানে আঁকবো, ঠিক আছে? গ্রাফের মতন করে আঁকবো। তোমাদের তো গ্রাফ আছে, তোমরা অবশ্যই বুঝবা আশা করি। আমি জাস্ট বুঝাই দিই, তোমরা অবশ্যই বুঝবা। একটু দেখো, এই আমাদের একটা গ্রাফ থাকে, ধরো এই যে পুরা এটা একটা গ্রাফ, এটা কি একটা গ্রাফ, এই যে গ্রাফ, ভালো করে বুঝো। এই গ্রাফের ভিতরে আমরা এই সাইডে একটা রাখ দেবো, এই সাইডে একটা রাখ দেবো। ধরো এইটা আমাদের এক্স আর এইটা আমাদের কি ওয়াই, আর এইখানে আমাদের শূন্য। এখন দেখো এইখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 23। কত? 23। তাহলে আমরা এখান থেকে কত 5, 10, 15, 20, 25। তাহলে আমরা এখান থেকে নিলাম 5, 10, এই কি 15, এই তোমার 20, 25। তোমাদের কাছে প্রত্যেকটা ঘর ঘর আছে, তাহলে ওই প্রত্যেকটা ঘরকে তুমি 5 5 করে নিবা। আর এইখানে দেখো কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ঘর, সংখ্যা আলাদা আলাদা। তাহলে এখানে নিবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন দেখো এখানে কত, দেখো এইখানে 30 পয়েন্ট, তারপর দেখো 40। স্যার এইটা নিবেন না, দেখো এই 40 এখানেও আছে এখানেও আছে। তা আমরা এই সংখ্যা থেকে তারপরে কি এইগুলো সব নিব, এগুলো কি নিব সব, ভালো করে বুঝো। তাহলে এখানে কত হইব 30.5, 40.5, এইভাবে করি আমরা। তারপরে কত 50.5, 60.5, 70.5, তারপরে 80.5, 90.5, 100.5। স্যার কি করলেন ভাই? ব্যাপারটা বুঝো, প্রত্যেকটা ঘরের জন্য একটা একটা করে সংখ্যা, এই যে সংখ্যাগুলি দিছে। এখন দেখো প্রথম ঘরে আমাদের কত আছে 8, কত থেকে কত 30.5 থেকে 40.5 এর ভিতরে আমাদের কত আছে 8 আছে। 8 যদি থাকে একটু তাকাও তো, এই যে দেখো এইখানে কিছু 10, তাহলে এই কাছাকাছি আমাদের 8, এই যে আমাদের 8। তোমাদের কাছে গ্রাফে সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের যে বাসার টিচার আছে এই গ্রাফটা তুমি একটু দেখলি বা তুমি চেষ্টা করলেই দেখবা এই সহজে পারতেছ। এই যে তোমার 8, 8-এর পরে তোমার আছে কত 12, 12 কি এই দেখো 10, 10-এর থেকে একটু উপরে, এই 10-এর থেকে একটু উপরে, এই একটু উপরে দিলে এই দেখো তোমার কত, এইখানে দেখো 40 থেকে 50-এর ভিতরে, দেখো তো 40 থেকে 50-এর ভিতরে হয়েছে না, 40 থেকে 50, একটু জুম করে দেখো। এরপরে দেখো তারপরে কত আছে 17, 17 কি এই যে 15-এর উপরে উঠছে, 15-এর উপরে একটু উপরে উঠছে, এই যে তোমার 17। এরপরে 17-এর কত কত 23, এই যে তোমার 20, এই যে 20 উঠো, উঠোর পরে আরেকটু উঠো, এই যে তোমার আরেকটু উঠো, এই যে তোমার 23। তারপর 23-এর পরে কত 10, এখন আবার নেমে যাবো এই বরাবর দেখো, এই যে 10, এই যে তোমার 10, 10-এর পরে কত 7, আর একটু নিচে নামবো, এই যে তোমার 7, 7-এর পরে কি একবারে নিচে নামবো, এই যে 5-এর একটু নিচে, এই তোমার ঠিক, এইটাই আমাদের আয়তলেখক। এটাই আমাদের কি আয়তলেখক। একটু জুম করে দেখো তো, একটু জুম করে দেখো, এইটা আমাদের কি আয়তলেখক। গ্রাফটা থাকলে আমি তোমাকে সুন্দরভাবে বুঝাই দিয়ে দিতাম, কিন্তু এখান থেকে আমি গ্রাফ, এত বড় গ্রাফ আমার কাছে নাই, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝছো। তোমরা যদি গ্রাফটা না বুঝো সেটা আমার কমেন্টে বলবা, তাহলে আমি তোমাকে ওই যে মোবাইলটাকে এইভাবে রাখা গ্রাফের মাধ্যমে দেখাবো। হ্যাঁ, যদি তোমরা না বুঝো আমাকে জানাবা। এই আমাদের কি আয়তলেখক অঙ্কন। স্যার এরপর আর কোনো কাজ নেই? অবশ্যই লেখার একটা কাজ আছে। তোমরা টেস্ট পেপার বা গাইডের থেকে যে লেখাটা আছে ওইখানে ওই লেখাটা একটু মুখস্থ করবা। লেখাটা মুখস্থ করলেই তুমি এখানে 4-এ 4 পাইবা। এরপরে আমাদের এটা তো গেল আমাদের আয়তলেখক অঙ্কন। এখন আমরা যেটা করবো সেটা হলো অজেব রেখা। কি রেখা? অজেব রেখা। এটা বেশি খুব কম আসে, এই যে আয়তলেখকটা খুব কম আসে। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা অঙ্কন করতে আমরা যেটা করব 4টা ঘর ব্যবহার করব। কয়টা ঘর? 4টা ঘর। স্যার আমাদের স্যার বা আমাদের গাইডে তো 3টা ঘর আছে ভাই, 4টা ঘরে করো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটি ভুল হওয়ার সম্ভাবনা কম। তোমার টিচাররা 4টা ঘর দিয়েও যদি বলো তাহলে তারা 4টা ঘর দিয়েই করবে। এখানে দেখো এই 4টা ঘর কিভাবে করবা, এই তোমার শ্রেণী সংখ্যা, এটা বুঝতে আমরা কি করতেছি অজীব রেখা, এখানে লেখা দিই অজীব, অজীব
রেখা। অজীব রেখার ঘরে 4টা ঘর। কয়টা ঘর? 4টা। দেখো এখানে কি লিখবা? শ্রেণী সংখ্যা। তারপরে কি লিখবা? তারপরে লিখবা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা। হ্যাঁ, তারপর লিখবা কি? মধ্যমান। কি লিখবা? মধ্যমান। তারপরে কি লিখবা? তারপর লিখবা গণসংখ্যা। কি লিখবা? গণসংখ্যা। গণসংখ্যা। এখন অজীব রেখার ক্ষেত্রে না, মধ্যমান না ভাইয়া, ভুল করছি, এইখানে একটু ঘুরাই ফেলছি। এইখানে হইব কি? গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। আর এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা মনে রাখবা। অজীব রেখার ক্ষেত্রে গণসংখ্যা এই যে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যার অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা লাগবে। এখন আমাদের ঘর 8টা। এই যে দেখো এখানে আমরা কি লিখবো? 31 পয়েন্ট, 40, 41, 50, 51, 60, 61, 70, 71, 80, 81, 90, 91, এই তোমার 100। আর অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা বেশি তোমরা জানো 0.5 বিয়োগ 0.5 যোগ। তাহলে এখানে কি 30.5 আর এখানে কি 40.5, 40.5, 50.5, তারপরে কি 50.5, 60.5, তারপরে 60.5, 70.5, 70.5 এবং কি 80.5। তোমাদের হলো 80.5 এবং কি 90.5, তারপর কি 90.5 এবং কি 100.5। এই আমাদের গেল 100.5 সুন্দরভাবে লেখা দিই এই 5। আর গণসংখ্যা কত? 8, 12, 17, 23, 10, 7, 3, এই তো। আর এইখানে ক্রমিত গণসংখ্যা কত? 8, এই নিচের ঘরটা লাগবে না, ঠিক আছে। 8, 20, 37, 60, 70, তারপর কত 77 এবং কত 80, এইটাই। এখন স্যার এইটা তো বুঝলাম, এখন গ্রাফটা কিভাবে আঁকবো? গ্রাফটা আবার ধরো তুমি একটা এই যে তোমার গ্রাফ ধরো, হ্যাঁ এই যে তোমার গ্রাফ। এখন এখানে কি করবা? এখানে তুমি এই গ্রাফটা আঁকবা। গ্রাফটা আঁকার পরে একটু ভালো করে বুঝো, এটা এক্স আর এটা কি ওয়াই। এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? মানে সর্বনিম্ন যে সংখ্যাটা 80, মানে সর্বোচ্চ সংখ্যা 80। 80 যদি হয় তাহলে প্রত্যেকটা এটা তোমার শূন্য। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, এটা আরো বড় লিখতে হবে। এই তোমার কত? এই তোমার 80, ঠিক আছে। এই তোমার এক্স। আর এখানে দেখো কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো? 30.5, 40.5, তারপরে কত 50.5, তারপরে 60.5, 70.5, 80.5, 90.5 এবং 100.5। আশা করি ক্লিয়ার। এখন দেখো এই যে আমরা যে এখানে কত 10, এই তোমার 20, এই তোমার 30, 40, 50, 60, 70, এই তোমার কত 80। এখন প্রথমটা এই 30 থেকে 40-এর ভিতরে আছে কত 8। তাহলে তুমি দেখবা এই যে তোমার 8, এই বরাবর একটা ফোঁটা দিবা। কি দিবা? প্রথমটা থেকে শুরু করবা না, দ্বিতীয়টা থেকে। মন যেন থাকে অজীব রেখার দ্বিতীয়টা থেকে শুরু করতে হয়। তারপর কত আছে 20, 20 কই এই বরাবর, এই যে তোমার 20, এই তোমার কি 20, 20-এর পরে কত আছে 37, এই যে দেখো 30, 30-এর উপরে একটু এই যে 40-এর কাছাকাছি, এই যে তোমার 37, 37-এর পরে কত 60, এই যে তোমার কত, এই যে তোমার 60, 60-এর পরে কত 60-এর পরে 70, এই যে তোমার কত, এই যে তোমার 70, 70-এর পরে কত 77, এই যে তোমার কি একটু 77, এই যে তোমার 77, 77-এর পরে কত, এই তোমার 80। ধরো হ্যাঁ, অজীব রেখা দেয়া তুমি যদি গ্রাফ দেয়া তাহলে তোমার সমস্যা না, তখন তুমি হাত দিয়ে এইভাবে
করবা। আশা করি ব্যাপারটা বুঝছো। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বলবা, আমি তোমাদের গ্রাফে বুঝাবো ইনশাল্লাহ, মানে গ্রাফ দিয়ে বুঝাবো। হ্যাঁ, তোমরা যদি এইভাবে বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝো অবশ্যই কমেন্টের ভিতরে জানাবা। তাহলে এই আমাদের কি অজীব রেখা, এটা আমাদের কি অজীব রেখা। আমাদের এখন যে লাস্ট যে অঙ্কটা আছে সেটা হলো গণসংখ্যা বহুভুজ। এই গণসংখ্যা বহুভুজ হলেই আমরা কি আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি। এরপরে যদি মনে করো যে স্যার আমাদের সৃজনশীল করালে ভালো হয়, সেটা আমাদের কমেন্টে জানাবে। আমি তোমাদের সৃজনশীল 2-3টে সৃজনশীল করানোর চেষ্টা করবো, কারণ এটা এখনই 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। তো আমরা যদি আর একটু লাস্ট ফিনিশিং দিই তাহলে এটা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে যদি তোমাদের সৃজনশীল লাগে সেটাও বলবো, আমি সৃজনশীল তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখন দেখো, এটা আমাদের অজীব রেখা গেল। আমাদের কাছে আরেকটা আছে, সেটা হলো গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা কি বহুভুজ। এখন এই গণসংখ্যা বহুভুজ করতে হলে কি করতে হয় জানো? গণসংখ্যা বহুভুজ করতে হলে এই যে আমরা এটাকে মুছলাম, মুছার পরে এইটা জাস্ট কি করবো আমরা, এইখানে লিখবো আমরা মধ্যমান। কি লিখবো? মধ্যমান। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এই মধ্যমানটা লাগে। কি লাগে? মধ্যমান। তো মধ্যমানটা কিছু আমরা জানি 30 থেকে 40-এর ভিতরে মধ্যমান করলে কত? 35.5। 35.5, 45.5, তারপর কি 55 পয়েন্ট। তোমাদের না মধ্যক আমরা শিখাইলাম, গড় করার সময় যে আমরা করলাম, এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তারপর কি 65.5, 75 পয়েন্ট কত? 5, 85 পয়েন্ট কত? 5, 95.5। তাহলে স্যার এইটা করতে আমাদের কি লাগবে? এটা করতে গ্রাফটা যদি লাগে আমাদের, দেখো গণসংখ্যা বহুভুজ। দেখো আবার একটা আমরা কি আঁকি? একটা ঘর আঁকি। এইভাবে আমাদের গ্রাফ থাকে। তাহলে এই গ্রাফটা আমরা আঁকি। গ্রাফটা আঁকলে দেখো এখানে আমাদের এক্স, আর এখানে কি আমাদের ওয়াই, আর এখানে আমাদের কি 0। তাহলে এইখানে দেখো এই অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা মধ্যমান, ঠিক আছে। আর ক্রমযোজিত গণসংখ্যা কিছু আমাদের লাগে না, ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। কিন্তু আমাদের যেটা লাগবো সেটা হলো গণসংখ্যাটা লাগবো। কি লাগবো? গণসংখ্যাটা। এই গণসংখ্যাটা লাগবো। আহারে, ওইটা না পুষে এইটা বুঝলাম কে? আচ্ছা দেখি, আমাদের কইছি গণসংখ্যা লাগবে। গণসংখ্যা কত? 8, 12, 17, 23, 10, 7, 3, এটা লাগবে। তো এখানে সর্বোচ্চ কত? 23। সর্বোচ্চ কত? 23। তাহলে আমরা এখানে 5, 10, 15, 20, 25, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই যে তোমার 5, এই তোমার 10, এই তোমার 15, এই তোমার 20, আর এই তোমার কত? 25। আর এখানে কত? এই যে আবার আগের মতো 30.5, 40.5, 50 পয়েন্ট না, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5 এবং কি 100.5 মধ্যম। এই মানটা দিয়ে আমরা করার চেষ্টা করব। এখন দেখো আমাদের যে বিষয়টা আমরা বেশি, এই যে আমাদের মান দেখো, আমাদের কি এই 31 থেকে 40-এর ভিতরে কত, মানে কি এইটার থেকে কত 8 আছে। তাহলে আমরা 8টা কই পাবো? দেখো 8টা হইলো আমাদের এইখান থেকে হিসাব করতে হবে। এই বরাবর এই যে 8, এখানে একটা ফোঁটা দিবা। মানে দেখো এই 30 থেকে 40-এর ভিতরে মাঝখানে কোনটা? এইটা। তাহলে এই বরাবর তুমি একটা কি দিবা? ফোঁটা দিবা। ফোঁটা দেওয়ার পরে তারপরে কত আছে তোমার? 12 আছে। তো 12 যদি থাকে, দেখো এই বরাবর 12 কই আছে? এই বরাবর এই যে তোমার 12, এই তুমি একটা ফোঁটা দিবা। ফোঁটা দেওয়ার পরে তোমার 17 কই আছে? এই মাঝখান থেকে তুমি 17 যাইবা। এই তুমি 17 গেলে এইখানে তুমি 17 দিবা। 17 দেওয়ার পরে এইখানে তুমি 23 দিবা। কি দিবা? 23। এই যে তুমি 23 উপরে যাবে, একবারে উপরে। এই যে 20, 20-এর পরে এই যে তোমার 23, 23-এর পরে দেখো 23-এর পরে কত আছে? তোমার 10। তখন কিছু আবার তুমি এই মাঝখান থেকে তুমি 10-এ যাবে। এই যে তুমি 10, 10-এর পরে কত আছে? দেখো 10-এর পর আছে 7। তাহলে এই যে দেখো এইখানে গেছে আমার 10-এর থেকে একটু, এইখানে 7, এরপরে কত আছে? 3। তাহলে এইখানে তোমার কত? 3। তখন কিছু তোমার এইভাবে যাওয়ার পরে জাস্ট এইভাবে তোমার আসবে। তখন তুমি কি করবা? এটাকে এইভাবে ডট দিবা, আর এখানে কি দিবা? এখানে ডট দিবা। স্যার কিচ্ছু বুঝি না, ব্যাপারটা বুঝো। এইভাবে যদি হয় তাহলে এই যে সরি, এই যে যদি 7 হয়, 8 হয়, 8 এইভাবে যাইব। তারপরে তোমার এই যে এইভাবে যাইব, হ্যাঁ, এই যে মাঝখানে যাইব। তারপরে এইভাবে যাইব, এই যে এইভাবে যাওয়ার পরে এইভাবে, প্রত্যেকটা মাঝখানে থাকবো। তারপরে দেখো এইভাবে যাওয়ার পরে তোমার এইভাবে আসবে, এই যে মাঝখানে। তারপর তোমার এই যে 10, এরপরে দেখো এই তোমার কি 7, এরপরে কি এই তোমার 3। ব্যাপারটা হলো এই প্রত্যেকটা ঘরের মাঝখানে যদি করি, তুমি গ্রাফ যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা। এই হলো আমাদের কি
যে পরিসংখ্যান চ্যাপ্টার যে 6টি টপিক, এই 6টি টপিক সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করলাম। এরপরে যদি তোমার গ্রাফ যদি এইভাবে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা, তাহলে আমি গ্রাফের উপরে একটা ক্লাস দিব, যেটা হলো আমি গ্রাফ একদম সরাসরি গ্রাফের মাধ্যমে করানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের এবং সহপাঠীদের শেয়ার করবা, এবং তোমাদের এরপরে কোন চ্যাপ্টারটি বেশি দরকার সেই চ্যাপ্টারটি কমেন্টে জানাবা, তাহলে আমি ওই চ্যাপ্টারটার একটি ক্লাস বা 2টি ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো, এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ যে একটি চ্যাপ্টারের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেগুলি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ।